আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম পত্র এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ে প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ সংক্রান্ত ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। যে লক্ষ্য করি প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, অনেক বড় একটি প্রশ্ন, এখানে অনেক তথ্য। এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়ের নিয়ম হচ্ছে, এই যে প্রাপ্য হিসাব যেটি দেওয়া আছে, প্রাপ্য হিসাব, এখান থেকে এই অনাদায় পাওনা পরিমাণ যদি থাকে, অলিখিত যেটি আছে, যে অলিখিত অনাদায় পাওনা কিন্তু দুইটা আছে। একটা অনাদায় পাওনা অবলোপনকৃত, মানে লেখা হয়ে গেছে, ওইটা প্রাপ্য হিসাব থেকে আর বিয়োগ হবে না। কিন্তু অলিখিত অনাদায় পাওনা যেটা, ওটা কিন্তু এই পার্সেন্টেজ কাটার সময় এটা থেকে বিয়োগ হবে। মানে যে অনাদায় পাওনাটা লেখা হয়নি ওইটা বিয়োগ করে তার উপরে 10% কাটলেই এই অনাদায় পাওনা সঞ্চিতি নতুনটা বের হবে। যেমন যাই, আমি পরে পেজে করে দেখাচ্ছি। এই উদ্দীপকের কিছু অংশটা নিয়ে আসলাম, নিচে আমি সমাধান করছি। এই যে লক্ষ্য করি, নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় কিভাবে নির্ণয় করব। প্রথমে প্রাপ্য হিসাবটা লিখবো, কত টাকা, 41,500। এখান থেকে বাদ অলিখিত অনাদায় পাওনা। অনাদায় পাওনা কিন্তু এখানে দুইটা আছে, এটা অবলোপনকৃত মানে কি, এটা লিখিত, আর অলিখিত আছে 2000। এই অলিখিতটা বাদ যাবে এখান থেকে, অলিখিতটা 2000 বাদ যাবে, যেটা লেখা হয়নি। তাহলে এইটা থেকে 2000 বিয়োগ করলে কত হয় সেটা আমরা এখানে লিখবো, সম্ভবত 39,500 টাকা হবে। এটা হলো, এটার সাথে আর কোনো কিছু যোগ বিয়োগ হবে না। এটা মূলত বের করলাম পার্সেন্টেজ কাটার জন্য। যেমন আমাদের কি বলেছে, প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে, এটাই নতুন। কিন্তু এই 10% হিসেব করব এইটার উপরে, দেনাদার যেটি দেওয়া ছিল তার উপরে না, দেনাদার থেকে অলিখিতটা বিয়োগ করে যেটা থাকে তার উপরে পার্সেন্টেজ করব, এইটার উপরে, নিট দেনাদারের উপরে। এবার লিখবো নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ, এই 39,500 গুণ 10% সমান 3,950 টাকা হবে। এটা নিচে ডাবল দাগ দিলেও হয়, সমস্যা নেই। এটা হচ্ছে এই 3,950 টাকা হচ্ছে নতুন। এখন এই নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা কিন্তু আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে, পরবর্তীতে আরো অঙ্ক করতে লাগবে, তাই এটা একটু মনে রাখার চেষ্টা করব, সামনে প্রয়োজন হবে। আবার উদ্দীপকে ফিরে যাব, খনঙে কি বলেছিল দেখার জন্য। খনঙে বলেছে অনাদায় পাওনা হিসাব এবং অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব। খনঙে এইটা খ, এই যে এটা খ, অনাদায় পাওনা সঞ্চিতি এবং অনাদায় পাওনা হিসাব প্রস্তুত করতে বলেছে। প্রথমে অনাদায় পাওনা হিসাবের একটা খতিয়ানের ছক অঙ্কন করব এবং অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবের একটি খতিয়ানের ছক অঙ্কন করব। পূর্বে আমি দুইটা অঙ্ক করিয়েছি, সেখানে কিন্তু জাবেদা করতে বলেছিল, বাট এখানে জাবেদা করতে বলেনি, জাবেদা ছাড়া খতিয়ান করতে হবে। কিভাবে করব, তাই না? জাবেদা ছাড়া খতিয়ান করার সময় প্রথমে অনাদায় পাওনা হিসাব প্রস্তুত করব। তো যাই, অনাদায় পাওনা হিসাবটা প্রস্তুত করব। অনাদায় পাওনা হিসাবটা মূলত আমাদের এই যে অনাদায় পাওনা সঞ্চিতি যোগ বিয়োগ করে যে টাকাটা হয়, ওই টাকা নিয়ে হয়। যেমন এইখানে অবলোপনকৃত অনাদায় পাওনা কত, 2500, যোগ নতুন অনাদায় পাওনা কত, 2000, তাহলে মোট 4,500 অনাদায় পাওনা। এই 2500 আর এই 2000 নিচে আমি একটু খসড়া করেছি, গণনা করেছি। এটা কোথায় পেলাম, এই অনাদায় পাওনা আর অনাদায় পাওনা দুটো যোগ করে 4,500 অনাদায় পাওনা। তার সাথে যোগ হবে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, যেটা আমরা ক নাম্বারে বের করেছি। কিভাবে বের করেছিলাম, এইটা থেকে ওই 2000 বিয়োগ করে 10%, সম্ভবত 3,950 টাকা হয়েছে। তাহলে এই 4,500 সাথে, অর্থাৎ এইটা যোগ করে যে টাকাটা হয়েছে তার সাথে এই যে নতুন 3,950 টাকা কিছুক্ষণ আগে বের করেছিলাম, যেটি এটা থেকে বিয়োগ করে 10%, ওইটা যোগ করব। অনাদায় পাওনার সাথে নতুনটা যোগ, আর এই পুরাতন 1,500 বিয়োগ করব, বিয়োগ করে 6,950 টাকা হবে। এইটার জন্য দুইটা জাবেদা। প্রথম জাবেদাটা হচ্ছে অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, প্রথম জাবেদাটা। তাহলে আমরা অনাদায় পাওনার এখানে তারিখ লিখবো, অনাদায় পাওনার ডেবিট দিকে টাকা লিখবো 4,650 টাকা, নাম লিখবো অনাদায় পাওনা সঞ্চিতি বলে 6,950 টাকা ডেবিট দিকে লিখবো। ডেবিট দিকে লিখে ডেবিট দিকে পাঠাই দিব।
কেন লিখলাম আরেকবার বলি। এই টাকাটা নিয়ে আমাদের জাবেদা হবে অনাদায় পাওনা খরচ ডেবিট আর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে অনাদায় পাওনা খরচের ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো উল্টাটা, অর্থাৎ ক্রেডিটের নামটা অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব। এবং এই টাকা নিয়ে আরেকটা জাবেদা হয়, সেটা হচ্ছে এই টাকাটা আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য আমরা জাবেদা করি আয় বিবরণী ডেবিট অনাদায়ী পাওনা ক্রেডিট, বা আয় বিবরণী ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা খরচের হিসেব করতেছি, সেজন্য ক্রেডিট দিকে টাকা বসবে, এই টাকাটা ক্রেডিট দিকে বসবে, নাম লিখবো আয় বিবরণী, লিখে ক্রেডিট দিকে টাকা বসবে। ডেবিট ছিল এত, ক্রেডিট আসলো এত, ডেবিট ক্রেডিট বিয়োগ করে টাকা থাকে না, ইচ্ছে করলে এখানে জিরো লিখতে পারি। আবারও বলছি, আমরা নতুন পুরাতন যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো ওইটা নিয়ে দুইটা জাবেদা, একটা হচ্ছে অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। অনাদায় পাওনা খরচের ডেবিটে টাকা লিখছি, নাম লিখেছি অনাদায় পাওনা সঞ্চিতি, ক্রেডিটের নামটা জাবেদা থেকে। আর আরেকটা জাবেদা হবে আয় বিবরণী ডেবিট অনাদায় পাওনা খরচ ক্রেডিট, আয় বিবরণীতে স্থানান্তরের জন্য। তখন আমাদের যেহেতু আয় বিবরণী ডেবিট আর অনাদায় পাওনা খরচ ক্রেডিট, অনাদায় পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো আয় বিবরণী। এখন ডেবিটে ছিল এত, ক্রেডিট আসলো এত, ডেবিট ক্রেডিট বিয়োগ করে সেম টাকা হলে বিয়োগ করে জিরো হবে। এখানে আরেকটা কথা বলে দিই, এই অনাদায়ী পাওনা খরচ হিসাব আমরা এই অধ্যায় থেকে যখন খতিয়ানে প্রস্তুত করব, তখন অনাদায়ী পাওনা খরচ হিসাবটা সবসময় শূন্য হবে। কারণ কি? কারণ অনাদায়ী পাওনা খরচের টাকা আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অনাদায়ী পাওনা খরচটা বন্ধ করা হয়, যেহেতু বন্ধ করা হয় জিরো হয়ে গেছে, জিরো মানে এটা শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব। আরেকটা জাবেদা করতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এটা যখন করব, তখন প্রথমে ব্যালেন্স বিডি বলে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা উদ্বৃত্ত আছে 1500, যেহেতু উদ্বৃত্ত, তো উদ্বৃত্ত বা জেরের ঘরে 1500 শেষের ঘরে লিখে দিব। আবার বলি, জের যদি থাকে ব্যালেন্স বিডি বলেও জেরের ঘরে লিখবো, এদিকে কোথাও লিখবো না, সরাসরি জেরে পাঠিয়ে দিব। এরপরে আরো দুইটা টাকা এখানে আসবে, দুইটা তো না, তিনটা। প্রথমে এটার জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার এই 2000 এর জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি আর একবার বলছি, অনাদায়ী পাওনা নতুন হোক বা পুরাতন হোক, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার জন্য জাবেদা হচ্ছে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। সেজন্য যেহেতু জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখবো, এই 2500 প্রথমে লিখবো, কারণ এই 2500 জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যাবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যাবে, ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট, আর প্রাপ্য হিসাবও কমবে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট। এবার ক্রেডিট ছিল 1500, ডেবিট আসলো 1000, তো ডেবিট ক্রেডিট বিয়োগ করে ডেবিট বড় হয়ে গেছে 1000 টাকা দ্বারা, ডেবিট দিকে 1000 টাকা লিখবো। আবার এই যে অলিখিত অনাদায়ী পাওনা, ওটার জন্য সেম জাবেদা, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার আমরা প্রাপ্য হিসাব বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট দিকে লিখবো 2000, ডেবিট ছিল 1000, ডেবিট আসলো 2000, ডেবিট ডেবিট যোগ করে 3000 টাকা ডেবিট দিকে লিখবো। এবার সবার শেষে এইখানে আরেকটা জাবেদা করব, সেটি হচ্ছে ওই যোগ বিয়োগ করে যে টাকাটা হয়েছিল কিছুক্ষণ আগে আমরা যখন অনাদায়ী পাওনা খরচ করলাম খতিয়ান, তখন কিন্তু একটা টাকা আমরা পেয়েছিলাম যোগ বিয়োগ করে। কত টাকা জানো? 6950 টাকা না কত টাকা হলো যোগ বিয়োগ করে, এরকমই হবে মনে হয়, না কত টাকা। ওই টাকা নিয়ে আমরা এখানে ওই টাকা নিয়ে জাবেদা হচ্ছে এই যে আমি নিচে দেখাই দিলাম, হ্যাঁ এই যে 6950 টাকা। আমি আবারও বলছি, অনাদায়ী পাওনা এই নতুন পুরাতন যোগ করে তার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে। এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে হয়, কোন নাম্বার দেখিয়েছি, এটার সাথে এটা বিয়োগ করে 10%, 3950 টাকা হয়েছে। তাহলে এটার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ পুরাতন বিয়োগ, যোগ বিয়োগ করে নতুন পুরাতন যোগ বিয়োগ করে যে টাকাটা হবে ওইটা নিয়ে একটা জাবেদা হবে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আবারও বলছি,
এই নতুন পুরাতন যোগ বিয়োগ করে যে টাকাটা হবে ওটা নিয়ে যাবে হবে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাই আমরা এখানে যেহেতু যাবে দেয় অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তাই এখানে অনাদায়ী পাওনা খরচ নাম লিখে ক্রেডিট দিকে টাকা লিখবো ৬৯৫০ টাকা। ডেবিট দিকে ছিল ৩০০০, ক্রেডিট দিকে আসলো ৬৯৫০। ডেবিট ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট দিকে ৩৯৫০ টাকা বেশি হয়, যেটি ক্রেডিট দিকে লিখবো। আমি আবার বলছি, লাস্টের এই টাকাটা কিভাবে পেলাম? নতুন পুরাতন যোগ বিয়োগ করে। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাকে মুখস্থ করে ফেলবো। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পার্সেন্টেজ কেটে বের করব, বাদ পুরাতন যেটি ওইখানে ছিল ১ তারিখে যে টাকাটা হবে সেটা নিয়ে যাবে হচ্ছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা বসবে, নাম লিখবো অনাদায়ী পাওনা খরচ, তারপর ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট বড় ক্রেডিট দিকে লিখেছি। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এই অনাদায়ী পাওনা সঞ্চিতির যে সমাপনী উদ্বৃত্ত সেইটার সাথে আমাদের ক নাম্বারের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পার্সেন্টেজ কেটেছিলাম না, ওইটা মিলে যাবে, সেম সেম হবে, এটা মনে রাখবো। এটা ছিল আমাদের খ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। গতে কি বলেছে? গতে বলেছে অনাদায়ী পাওনা হিসাব আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবকে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে এটা দেখাবো। তো আমরা এখন গ নাম্বারের উত্তর দিব। গ নাম্বারের উত্তর দেওয়ার জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করলাম, আয় বিবরণী ছক অঙ্কন করলাম, আংশিক লিখলাম। কেন আংশিক লিখলাম? ওই সম্পূর্ণ করব না, আমরা শুধুমাত্র পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায়ী পাওনাটা কিভাবে লিখতে হয়। প্রথমে লিখবো অনাদায়ী পাওনা, প্রথমে লিখবো অনাদায়ী পাওনা এই ২৫০০। নতুন অনাদায়ী পাওনা অলিখিত যেটা, ভালো করে লক্ষ্য করি, অনাদায়ী পাওনা যেটা আগে ছিল সেটা লিখবো, তার সাথে অনাদায়ী পাওনা যোগ করব, নতুন অনাদায়ী পাওনা যোগ করে যা হয় নিচে লিখবো। এর সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, পার্সেন্টেজ কেটে পেয়েছিলাম ক নাম্বারে ৩৯৫০ টাকা, দুটো যোগ করে লিখবো। এর সাথে বিয়োগ করব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ওই ১ তারিখে দেওয়া আছে, এটা থেকে বিয়োগ করে এখানে লিখবো, ডাবল দাগ দিয়ে দিব। আরেকবার বলছি, ওই যে কিছুক্ষণ আগে আমি খসড়া করে দেখাইলাম না, যোগ বিয়োগ করে নতুন পুরাতন খতিয়ান করার সময় নিচে লিখলাম না, ওই জিনিসটা এখানে সাজিয়ে দেখাবো। প্রথমে লিখবো অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা, এটা অনাদায়ী পাওনা, এটা অনাদায়ী পাওনা, এটা পুরাতন, এটা নতুন। অনাদায়ী পাওনা কিন্তু সব যোগ হয়, আর পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা খালি বিয়োগ হয়। অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা যোগ হলো, তার সাথে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতিও যোগ হবে, নতুন গুলা সব যোগ, আর পুরাতনটা বিয়োগ হবে, শুধুমাত্র পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি যেটা ১৫০০ ১ তারিখে, ওটা বিয়োগ হবে, বিয়োগ করে লিখবো আয় বিবরণীতে। গ নম্বরে আমাদের আবার আয় বিবরণীর পাশাপাশি আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে, তো সেটা করব। এই যে আর্থিক অবস্থার বিবরণীও আংশিক লিখলাম। আর্থিক অবস্থার বিবরণীতে মূলত প্রাপ্য হিসাব থেকে বিয়োগ কিভাবে করব। এখন প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হবে সব নতুনগুলা, নতুন অনাদায়ী পাওনা থাকলেও বিয়োগ হবে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলেও বিয়োগ হবে। প্রথমে প্রাপ্য হিসাব লিখবো ৪১৫০০ চলতি সম্পদের মধ্যে, আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে লিখবো প্রাপ্য হিসাব ৪১৫০০ বাদ নতুন অনাদায়ী পাওনা, এই অলিখিতটা সবসময় দেনাদার থেকে বিয়োগ হবে, যেটা লেখা হয়ে গেছে ওটা বিয়োগ হবে না, বিয়োগ করে লিখলাম। বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার উপরে ১০% কেটে যেটা হয়। আমি আরেকবার বলছি, আজান দিচ্ছে, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। প্রাপ্য হিসাব লিখবো, সেখান থেকে নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করব, যা থাকবে সেখান থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করব। নতুন অনাদায়ী পাওনাও বাদ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও বাদ। নতুন অনাদায়ী পাওনা বাদ দিয়ে যা থাকবে তার উপরে ১০% হিসেব করে বাদ দিব, এই ১০%। যদিও এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ক নাম্বারে বের করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান দিচ্ছে, সেজন্য আমি এখানেই টানতে যাচ্ছি, পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। করে হবে।